Hello everyone, welcome to another lecture of Macroeconomics, and today in this video we are discussing the chapter number 2 of module number 1 economics for engineers, the engineering cost and estimation. তো এইখানে ইঞ্জিনিয়ারিং কস্ট এন্ড এস্টিমেশন বলতে কি বুঝি আমরা কস্ট কি কি আছে, আমাদের কি কি কস্ট হয়, আমাদের কি কি কস্ট আমাদের ভাবতে হয় বা কি কি এস্টিমেশন আমাদের নিতে হয় ইন কেস অফ কোনো একটা প্রজেক্ট বিল্ডিং বা কোনো ইকোনমিক্যাল অ্যানালাইসিস করার সময়, সেটাকে আমাকে দেখতে হবে। তো কি কত রকম কস্ট হয়? সর্বপ্রথম কস্ট যেটা হলো ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট বলতে সেই কস্ট যেটা হচ্ছে রিমেন সব কস্ট কস্ট কনস্ট্যান্ট, সবসময় কনস্ট্যান্ট থাকে, তাকে আমরা বলছি ফিক্সড কস্ট। তো ফিক্সড কস্ট কি, যেমন কোনো একটা ফ্যাক্টরি তুমি এস্টাবলিশ করছো, সেই ফ্যাক্টরির রেন্ট হলো, বা তোমার ইন্স্যুরেন্স যেটা তুমি নিয়েছো, সেই ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিচ্ছ, প্রত্যেক বছর সেম প্রিমিয়াম দিচ্ছ, সেটা হতে পারে। তোমার যে ইকুইপমেন্ট তুমি কিনেছো, সেটা ওয়ান টাইম ওই ইকুইপমেন্টে কি ইনভেস্ট করছে সেই জিনিসটা। তারপর তোমার স্টাফ যে আছে, স্টাফের স্যালারি কত আছে সেগুলো। তো প্রপার্টির উপর যে ট্যাক্স দিচ্ছ, সেই ট্যাক্সটা। তো এই সমস্ত জিনিসই কন্টিনিউয়াস দ্বারা ফিক্স থাকছে। তো এই ফিক্স থাকছে, তো সেটাকে বলবো ফিক্সড কস্ট। তো ফিক্সড কস্টে ম্যাথামেটিক্যালি রিপ্রেজেন্ট করা হয়। ফিক্সড কস্টকে আমরা এফসি দিয়ে রিপ্রেজেন্ট করি, যেটা ইকুয়াল টু কনস্ট্যান্ট হচ্ছে। আর ফিক্সড কস্ট তাহলে কি, কোয়ান্টিটির উপরে বা কোয়ালিটির উপরে চেঞ্জ হচ্ছে না। কোয়ান্টিটি যতই আমি বাড়াই, আমার এই কস্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো এফসি ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকছে, দ্যাট মিনস এটা চেঞ্জ কোয়ান্টিটি রেসপেক্টেড চেঞ্জ বা তার ডেরিভেটিভ জিরো হবে। এটাই হলো সিম্পলি। এবার যদি এভারেজ কস্ট যদি বার করি, এভারেজ কস্ট কি হবে? এভারেজ কস্ট মানে এই ডেরিভেটিভ সরিয়ে দিব, দ্যাট ইজ হচ্ছে এফসি বাই কিউ, যেটাকে আমরা এভারেস্ট ফিক্সড কস্ট বলছি। ব্যাস এটাই। কস্ট ভার্সেস কোয়ান্টিটি কি হবে? ফিক্সড আমার সবসময় 300, 300 আমার ফিক্সড কস্ট হচ্ছে, কনস্ট্যান্ট থাকবে। নেক্সট হলো ভেরিয়েবল কস্ট, এটা ফিক্স থাকছে না। এটা কি হচ্ছে, ভেরিয়েবল হবে, এটা চেঞ্জ হবে টাইমের রেসপেক্টে, কোয়ান্টিটি কোয়ালিটির উপরে, প্রোডাক্টের অ্যাক্টিভিটির উপরে আমার এই ভেরিয়েবল কস্টটা চেঞ্জ হবে। ঠিক আছে, চেঞ্জ ইন ডাইরেক্ট প্রপোর্শনাল টু দ্য লেভেল অফ আউটপুট প্রোডাকশন অ্যাক্টিভিটি। ঠিক আছে, চেঞ্জ হবে। যেমন র মেটেরিয়াল, যত বেশি প্রোডাক্ট তুমি তৈরি করবে, তত বেশি র মেটেরিয়াল লাগবে। যত বেশি প্রোডাক্ট তুমি তৈরি করবে, ততই প্রোডাক্ট তৈরি করতে লেবার লাগবে, তত বেশি পাওয়ার কনজিউশন লাগবে, তত প্যাকেজিং করার জন্য জিনিসপাতি লাগবে, ততটা সেল ওই যত বেশি প্রোডাক্ট বানাবে, লোকজন তত বেশি প্রোডাক্টটা কিনবে। মানে ততটা আমার মানে বিক্রি করার মিশন থাকে, লোকজনকে বেচার মেশিন একটা অবজেক্টিভ থাকবে। তো এগুলা সবগুলো জিনিস কি হলো, এটা আমাদের ভেরিয়েবল ভেরিয়েবল কস্ট হচ্ছে। ঠিক আছে, তো ভেরিয়েবল কস্টকে ম্যাথামেটিক্যালি কি রিপ্রেজেন্ট করবো, যে ভিসি ইকুয়াল টু ভি কিউ। এখানে ভি হচ্ছে একটা লিনিয়ার কনস্ট্যান্ট, যেটা কন্টিনিউয়াসলি ভেরিয়েবলি চেঞ্জ হবে। এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। ঠিক আছে, আর কি হচ্ছে আমার সিম্পলি কনস্ট্যান্ট ভেরিয়েবল কস্ট, যেটা কনস্ট্যান্টলি লিনিয়ারলি বাড়তে থাকবে। তো এবার এই ক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট লিনিয়ার ভেরিয়েবল কস্ট ইমাজিন করছি, যে কন্টিনিউয়াসলি এটাকে এরকম করে বাড়তে থাকবে প্রজেক্টের সাথে লিনিয়ারলি হবে। যত আমি কোয়ান্টিটি বাড়বো, তার সাথে লিনিয়ারলি আমার বাড়ছে আর কি। ঠিক আছে, এটা আমি ধরে নিচ্ছি। এবার ধরো আমি কোনো একটা প্রোডাক্ট আছে, যেখানে দুটো কস্টই আছে ফিক্সড, একটা কিছু পোর্শন আছে যেটা ফিক্সড কস্ট, কিছু পোর্শন আছে যেটা হলো ভেরিয়েবল কস্ট। তাহলে সেই সবগুলোকে কনসিডার করে টোটাল কস্ট যেটা হবে, সেটা কি হবে? টোটাল কস্ট হবে ভেরিয়েবল কস্ট প্লাস আওয়ার ফিক্সড কস্ট, দ্যাট উইল বি আওয়ার টোটাল কস্ট। আর তাহলে এভারেজ কস্ট কি হবে? এভারেজ কস্ট হবে টোটাল কস্ট বাই কিউ, দ্যাট মিনস ফিক্সড কস্ট বাই কিউ অ্যান্ড ভেরিয়েবল কস্ট বাই কিউ। ভেরিয়েবল কস্ট বাই কিউ এবার সিম্পলি আমার স্মল ভি বাই কিউ, বা মানে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বলতে পারি আমরা, সেটা হবে। ঠিক আছে, এবার তাহলে আলটিমেট বলতে পারি এভারেজ কস্ট ফিক্সড কস্ট আর এভারেজ ভেরিয়েবল কস্ট, এই দুটোই হবে। ঠিক আছে, তাই এটা আমি যদি একসাথে ইমাজিন করি, তাহলে ধরো আমার ফিক্সড কস্ট যেটা আছে সেটা হচ্ছে 300 আছে, অ্যান্ড আমার ভেরিয়েবল কস্ট যেটা হচ্ছে সেটা 0 থেকে এই হয়ে যাচ্ছে। তাহলে আমি টোটাল কস্ট যেটা দেখবো, সেটা এই ভেরিয়েবলটা উপরে উঠবে। তাহলে এইখান থেকে 300 থেকে কন্টিনিউয়াসলি এইভাবে আমার দাম বাড়বে। তো এটা হবে আমাদের ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, ভেরিয়েবল কস্টের লাইন। এবার নেক্সট হচ্ছে মার্জিনাল কস্ট। হোয়াট ইজ মার্জিনাল কস্ট? মার্জিনাল কস্ট অফ দ্য অ্যাডিশনাল কস্ট ইনকোয়ার্ড when one more unit of output is produced। যখন একটা আরেকটা বেশি আমার, ধরো আমার যে টার্গেট আছে, সেটা হলো টার্গেট, এই থেকে আরো একটা বেশি ইউনিট, আমি আরেকটা ইউনিট এক্সট্রা বানাইলাম। তার জন্য কি হবে? তার জন্য একটা অ্যাডিশনাল কস্ট লাগবে। সেই যে অ্যাডিশনাল কস্ট লাগলো, তাকে আমরা বলবো মার্জিনাল কস্ট। ঠিক আছে, তো মার্জিনাল কস্ট জেনারেলি হবে টোটাল কস্টের ডেরিভেটিভ, কারণ আমি একটা প্রোডাক্ট মানে টোটাল কস্ট হলো অনেক টোটাল প্রোডাক্টের জন্য হচ্ছে। আর টোটাল প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্টে যদি বার করতে চাই, তাহলে ওই রেসপেক্টে আমি ডেরিভেটিভ করবো। আর ফিক্সড কস্টের ডেরিভেটিভ করলে কি হয়? ফিক্সড কস্টের তো ডেরিভেটিভ করলে আমার জিরো জিরো হয়। তাহলে সিম্পলি কার কার ডেরিভেটিভ হবে? শুধুমাত্র ভেরিয়েবল কস্টের ডেরিভেটিভ হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা বার করবো। এবার মার্জিনাল কস্ট যদি আমার এভারেজ কস্টের থেকে কম হয়, সেক্ষেত্রে বুঝতে হবে যে আমার এভারেজ কস্ট আমার ফল করছে। আর মার্জিনাল কস্ট যদি এভারেজ কস্টের ইকুয়াল হয়, সেক্ষেত্রে বুঝতে হবে যে এভারেজ কস্ট ইজ মিনিমামে আছে। আর মার্জিনাল কস্ট থেকে যদি এভারেজ কস্ট কম হয়, বুঝতে হবে, মানে মার্জিনাল কস্ট যদি বেশি হয় এভারেজ কস্টের থেকে, বুঝতে হবে যে এভারেজ কস্ট ইজ রাইজিং।
ঠিক আছে, এভাবে বলা হয়। তো আমরা যে কোনো প্রোডাক্টের যদি অপটিমাল কন্ডিশন কি হয়, অপটিমাল কন্ডিশন হয় যে এই মার্জিনাল কস্ট যেটা আছে সেটা মার্জিনাল রেভিনিউর সাথে যেন ইকুয়াল হয়, মানে রেভিনিউ যতটা রেভিনিউ আমি করছি ততটা যেন কস্টটা রিকভারি যেন হয়ে যায়। নেক্সট হচ্ছে আমাদের সাঙ্ক কস্ট। তো হোয়াট ইজ সাঙ্ক কস্ট? সাঙ্ক কস্ট হচ্ছে এমন একটা কস্ট যেটা আমি কোনোদিন আর ফেরত পাবো না। আমার প্রজেক্টে ইনভেস্ট হয়ে গেল তো হয়ে গেল ভাই, এটা আমি কোনোদিন আর ফিরে পাবো না। মানে কস্ট হ্যাজ অলরেডি বিন ইনকিউরড অ্যান্ড ক্যান নট বি রিকভার্ড অর রিগার্ডলেস ফিউচার ডিসিশন। ফিউচারে আমি যাই করি আমি এই টাকাটা কোনোদিন ফেরত পাবো না। এটাকে বলে সাঙ্ক কস্ট, এটা ইনলেভেল অফ ফিউচার ইকোনমিক ডিসিশন। সাঙ্ক কস্ট আমার ফিউচারে আমার ইকোনমিক্যালি কোনো ডিসিশনে কোনো এফেক্ট ফেলে না, কারণ এটা সাঙ্ক কস্ট, এটা আমি ফেরত পাবোই না। এটার সাথে কোনো ডিসিশন আমার ফিউচার কোনো ডিসিশনের লিঙ্কই নেই। তাহলে কি ক্রিটিক্যাল রুল আমাদের সবসময় ফলো করতে হয়? সাঙ্ক কস্ট শুড নেভার বি ইনক্লুডেড ইন অ্যানালাইসিস অফ ফিউচার অল্টারনেটিভস। যদি ফিউচার অল্টারনেটিভে কি ফলো করবো না করবো, ফিউচার ডিসিশন নেবো, তারতে যেন সাঙ্ক কস্টের ইনভলভমেন্ট না থাকে। ঠিক আছে, যেমন সাঙ্ক কস্টের কিছু ইনভলভমেন্ট, যেমন কস্ট ফিজিবিলিটি স্টাডি অলরেডি কমপ্লিটেড। ধর কোনো একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টের আমি স্টাডি করছি, মানে কস্ট ফিজিবিলিটি স্টাডি করছি, স্টাডি করার সময় আমার কিছু খরচা হয়েছে। সেই খরচাটা কি? সেই খরচাটা তো ফিজিবিলিটি খরচা, কস্ট অফ ফিজিবিলিটি, ফিজিবিলিটি স্টাডি। এই শহরে অলরেডি খরচা হয়ে গেছে, এই খরচা তুমি ফোন ফেরত দেবো না। আমি রিসার্চ আর এন ডির জন্য যে খরচাটা করছি, তো আর এন ডির যে করার জন্য আমি খরচাটা করছি, সেই খরচাটা আমি কোনোদিন ফেরত পাবো না। সেটা আমি আমার ইনভেস্ট করতে পারবো। আর এন ডি যে খরচাটা, সেটা কোনোদিন আমি আমার ফিউচার অল্টারনেটিভ ডিসিশন, ফিউচার ডিসিশনের জন্য ইনভেস্ট করবো না। যেটা হচ্ছে মানি অলরেডি স্পেন্ড অন ফেইল্ড প্রজেক্ট। কোনো একটা প্রজেক্ট ফেইল হয়ে গেছে, সেটা বাদ ফেইল হয়ে গেছে, সেটাতে অনেক টাকা ইনভেস্ট করছিলাম, তাহলে সেই টাকা আমি কোনোদিন সেটা পাবো না, ফেরত পাবো না। তো এই টাকাটা আমি কনসিডারেশনে নিবো না। দেন হচ্ছে অরিজিনাল পারচেজ প্রাইস অফ দ্য মেশিন। কোনো একটা মেশিন আমি পারচেজ করেছি, সেই মেশিনের পেছনে যে আমরা সেটাকে আবার রিপ্লেসমেন্ট করছি, তাহলে অরিজিনাল যে মেশিন আমি পারচেজ করছিলাম, যেটা আমি রিপ্লেসমেন্ট করলাম, তা সেটা দিয়ে ওই কষ্ট তো আমার সাঙ্ক হয়ে গেল, কারণ আমি কোনোদিন ফেরত পাবো না, কারণ অরিজিনাল মেশিন তো হরেক কৃষ্ণ হয়ে গেল না, এরকম আর কি। সেরকম এটা বলা হয়েছে। নেক্সট হচ্ছে আমাদের অপরচুনিটি কস্ট। তো হোয়াট ইজ অপরচুনিটি কস্ট? অপরচুনিটি কস্ট বলতে আমরা বুঝি, অপরচুনিটি কস্ট বলতে আমরা বুঝি যে ভ্যালু অফ বেস্ট অল্টারনেটিভ দ্যাট ইজ ফোরগন when a particular choice is made। ধরো আমি দুটো অল্টারনেটিভ ভাবছি, এই একটা অল্টারনেটিভ ভাবছি প্রজেক্টের, এই একটা অল্টারনেটিভ ভাবছি প্রজেক্টের। এখন আমি কি করলাম, এই অল্টারনেটিভটা আমি চুজ করলাম। এখন এই অল্টারনেটিভ ভাবার জন্য যে খরচাটা হয়েছিল, অপরচুনিটি বা এই প্রজেক্টে যে আমার কস্টটা আসার কথা ছিল, সেই কস্টটা কি হলো? কস্টটা বাদ হয়ে গেল, কারণ এটা তখন হচ্ছে না, তাহলে এটা বাদ হয়ে গেল। এটা বাদ হয়ে গেল, তাহলে এইটাকেই বলছি আমরা অপরচুনিটি কস্ট। এটা হয়তো অপরচুনিটি ছিল আমার হওয়ার, বাট এটা আমি আর চুজ করলাম না, তাহলে এটা বাদ হয়ে গেল। এটাকেই বলছি আমরা অপরচুনিটি কস্ট। ঠিক আছে, তো খুবই সিম্পল জিনিস এগুলো। তো অপরচুনিটি কস্টের ক্ষেত্রে আমার অপরচুনিটি কস্ট ইজ ক্যাপিটাল রিপ্রেজেন্টেড বাই দ্য মিনিমাম অ্যাট্রাকটিভ রেট অফ রিটার্ন। এই ক্ষেত্রে অপরচুনিটি কস্টের ক্যাপিটাল আমার ভাবা হয় MARR হিসাবে। তো MARR একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা আমার ফিউচারে অনেকবার সম্পর্কে এটা পড়তে হবে। তো MARR একটা ভালো ফর্মুলা পরে পড়বো। যেমন চুজিং টু ইনভেস্ট ইন আ মেশিন means the machine A means following the return from machine B। ধরো দুটো মেশিন আমি ভেবেছিলাম যে কিনবো, আমরা হয় এটা কিনবো নাহলে এটা কিনবো, তারপরে মেশিন এটা কিনে নিলাম। তাহলে মেশিন এই বিতে যে কেনার জন্য যে আমি কথা ভাবছিলাম, সেই যে তার যে রিটার্নটা ছিল, সেই রিটার্নটা পাবো না আমি কোনদিন, মেশিন বি আমি কোনদিন কিনেই নেই। তো মেশিন বি রিটার্ন কেন পাবো? তাহলে মেশিন এর রিটার্ন পাবো। তো এটাই হচ্ছে এটাই হলো আমার এই অপরচুনিটি কস্ট, যেটা আমার ভাবতে যেটা যে কষ্ট হলো না, ভাবলাম অপরচুনিটি ছিল আমার হওয়ার, এরকম তাই। নেক্সট হচ্ছে রিকারিং অ্যান্ড নন রিকারিং কস্ট। রিকারিং কস্ট আর নন রিকারিং কস্ট বলতে বোঝায়, রিকারিং কস্ট মানে যেটা আমরা রেগুলার ইন্টারভালে আমাদের এই কস্টটা হয়ে থাকে। হ্যাঁ, মানে অকার্স রেগুলার ইন্টারভালস, মানে 1 বছর পর পর ধরো আমাকে কন্টিনিউয়াসলি মেনটেন্স দিতে হয়, তাহলে এই মেনটেন্স কন্টিনিউয়াসলি দিতে হয়, অ্যানুয়াল মেনটেন্স, তাকে বলবো রিকারিং কস্ট। নন রিকারিং কস্ট মানে যেটা আমি ওয়ান টাইম দিব। ধরো আমি কোনো একটা ইনস্টলেশন করলাম, কোনো একটা ডিভাইস ইনস্টলেশন করলাম, তাহলে মেশিন আমি একবারই কিনবো, তাহলে ওটার পেছনে ওটার আর কোনো খরচা হবে না, একবারই ওটার কস্ট আমি দেবো। যেরকম ইনস্টলেশন, তারপরে ওভারহল, এইসব টাইপের যেটা থাকে সেটা ওয়ান টাইম কস্ট হয়। সেই ওয়ান টাইম কস্টগুলোকে আমরা নন রিকারিং কস্ট বলি। নেক্সট হচ্ছে আমার ইনক্রিমেন্ট কস্ট বা ডিফারেন্সিয়াল কস্ট বলা হয়, যে এমন এমন একটা কস্ট যেটা কন্টিনিউয়াসলি টাইমের সাথে সাথে বাড়তেছে। মানে ইনক্রিমেন্টাল কস্ট ইজ ডিফারেন্স ইন দ্য টোটাল কস্ট বিটুইন টু অল্টারনেটিভ পয়েন্ট। এখন পয়েন্ট এ তে ধরো আমি পয়েন্ট এ তে অল্টারনেটিভ আমার এটা ছিল আমার কস্ট, কিছু একটা ছিল, এ কস্ট ছিল। তারপর পয়েন্ট বি তে আবার কিছু একটা কস্ট ছিল, কস্ট বি ধরো। এবার যতটা এখানে ডিফারেন্স রয়েছে, সেই ডিফারেন্স কেটে আমি বলবো ইনক্রিমেন্টাল কস্ট বা ডিফারেন্সিয়াল কস্ট, ডিফারেন্স যেটা আছে।
ঠিক আছে, এটা আমার কখন দরকার হবে? এটা আমার দরকার হবে যখন আমি অল্টারনেট চুজ করবো, তার একেবারে থেকে কস্টের কত ডিফারেন্স আছে সেই জিনিসটা আমি চুজ করবো। তাহলে এই কস্টটা যদি আমার ডিফারেন্সিয়াল কস্ট যদি আমার জিরোর থেকে বেশি হয়, লাইক ধরো আমি বির কস্ট থেকে এর কস্টটাকে বাদ দিছি, সেটাই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল কস্ট। তাহলে এই ডিফারেন্সিয়াল কস্টটা যদি আমার জিরোর থেকে কম হয়, দ্যাট মিনস কি, জিরোর থেকে কম মানে আমার এ তে বেশি পরিমাণ খরচা হয়েছে, এটা বড়। এ যদি বড় হয় মানে বি ছোট, তাহলে আমার বিটা প্রডিউস করতে কম খরচা হয়েছে, তাহলে বি হলো আমার চিপার মডেল। তাহলে এ যদি বড় হয় তাহলে ক্ষেত্রে এ চিপার মডেল, কোনটা চিপার সেটা আমরা বার করছি এখানে, সস্তা কোনটা সেটা বার করছি। ঠিক আছে, এটা অ্যাপ্লিকেশন কোথায় এটা বুঝতে পারছো, আমরা হায়ার কস্ট এবং লোয়ার কস্ট কোথায় হচ্ছে সেটা আমরা জাস্টিফিকেশন করার জন্য ব্যবহার করা হয়, চিপ কোনটা বার করার জন্য। নেক্সট হচ্ছে আমাদের ক্যাশ কস্ট। ক্যাশ কস্ট আর বুক কস্ট, এটা এটা খুব ইন্টারেস্টিং জিনিস। ক্যাশ কস্ট বলতে বোঝায় অ্যাকচুয়াল ক্যাশ ট্রানজাকশন যেটা আমরা করেছি, যেটা ফিজিক্যালি যে ক্যাশ আমরা পেমেন্ট করেছি সেটাকে বলে আমরা ক্যাশ কস্ট। লাইক ধরো ম্যাটেরিয়াল পারচেস করলাম, কোনো ইউটিলিটি বিল দিলাম, সেগুলা এই ক্ষেত্রে ক্যাশ ফ্লো একদম হবেই হবে। ঠিক আছে, এটা ডাইরেক্ট আমার ট্যাক্সের ইম্প্যাক্ট করবে এখানে, এটাকে বলছি আমরা ক্যাশ কস্ট। আর বুক কস্ট বলতে যেটা আমি ধরে রাখলাম যেটা আমি কিনবো, নো অ্যাকচুয়াল ক্যাশ ফ্লো, সেখানে আমি অ্যাকচুয়ালি কোনো ক্যাশ ফ্লো করি নাই, বাট সেটা অ্যাকাউন্টিং এন্ট্রি করছি যে হ্যাঁ এটা আমার হবে, এই খরচাটা আমার হবে, বা এটা আমি বুক করলাম খরচার জন্য। এটা এটা আমার অ্যামোর্টাইজেশন, ডিপ্রিসিয়েশনের জন্য কাজে লাগবে। ডিপ্রিসিয়েশন কি জিনিস সেটা আমরা পড়বো আমাদের চ্যাপ্টার নাম্বার 8-এ আমাদের পড়তে হবে এটা। ঠিক আছে, চ্যাপ্টার নাম্বার 8-এ আমাদের এটা পড়তে হবে ডিপ্রিসিয়েশন, তখন আমরা বুঝবো ভালো করে। এই ক্ষেত্রে এটা কোনো ক্যাশ ফ্লো হয় না, এটা জাস্ট আমরা অ্যাকাউন্টিং করছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমার ইনডাইরেক্ট, এই ক্ষেত্রে ট্যাক্সের ইম্প্যাক্ট হয় বাট ইনডাইরেক্ট ইম্প্যাক্ট হয়, ডাইরেক্ট ইম্প্যাক্ট হয় না, এই আর কি। নেক্সট হচ্ছে আমাদের লাইফ সাইকেল কস্ট। লাইফ সাইকেল কস্ট বলতে কি বুঝি? লাইফ সাইকেল কস্ট হচ্ছে টোটাল কস্ট অফ ওনারশিপ অপারেশন অফ আ প্রোডাক্ট, মানে টোটাল আমার পুরো প্রোডাক্টটা তৈরি করতে এবং প্রোডাক্টটা তার পুরো লাইফ টাইমের কত খরচা হইলো, সারা জীবন ধরে ওই প্রোডাক্টের উপরে কত খরচা হলো, তাকে বলবো লাইফ টাইম কস্ট। পুরো প্রোডাক্টের লাইফ টাইমে আমার কত খরচা হয়েছে সেটা, এটাকে বলা হয় ক্র্যাডেল টু গ্রেভ, মানে ওর নখ থেকে পায়ের চুল থেকে নখ পর্যন্ত, পায়ের নখ পর্যন্ত যত খরচা হয়েছে সব খরচা, টোটাল লাইফ টাইম খরচা এটাকে বলা হয়। তো এবার লাইফ টাইম খরচাকে ক্যালকুলেট করার তিনটা ফেজ হয়, একটা হচ্ছে অ্যাকুইজিশন ফেজ, একটা হচ্ছে অপারেশন ফেজ, একটা ডিসপোজাল ফেজ। অ্যাকুইজিশন যেখানে আমরা ডিজাইন, ডেভেলপমেন্ট, টেস্টিং বা মানে কেবল প্রোডাক্ট আমি তৈরি করতেছি, ওই ফেজে আমার যত কষ্ট কষ্ট হয়েছে সেটা। তারপর অপারেশনাল ফেজ একটা হয় যখন প্রোডাক্ট আমার কন্টিনিউয়াসলি মার্কেটে রান করছে, সেই ক্ষেত্রে আমার মেনটেন্স খরচা, রিপেয়ার খরচা, এনার্জি কনজিউশন এইসব চলে আসছে, বা অপারেটিং কস্ট চলে আসছে সেগুলা। তারপর ডিসপোজাল ফেজ মানে হচ্ছে আমি এখন আমার এই বিজনেসটা বন্ধ করে দেবো, আমি এই বিজনেস এখন আমার অ্যাসেট গুলোকে বিক্রি করে দেবো, যা করবো জেনারেলি এই ক্ষেত্রে কোম্পানি বন্ধ করার সময় আমার অ্যাসেট যদি আমি বিক্রি করি, স্ল্যাবেজ ভ্যালু আমি বলা হচ্ছে অ্যাসেট, জেনারেলি অ্যাসেট গুলোকে বিক্রি করা, সেটা জেনারেলি আমার নেগেটিভ কস্ট ধরা হয়। নেগেটিভ কস্ট মানে কি, আমার ইনকাম, তাই না, সেই হিসেবে ধরা হয়। এটাকেই বলছি আমরা লাইফ সাইকেল কস্ট বা এলসিসি। সেটা জেনারেলি সামেশন অফ টি ইকুয়াল টু 0 টু টোটাল কস্ট বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এখানে আই হচ্ছে আমাদের ইন্টারেস্ট রেট, টি টি এন হচ্ছে এই এন হচ্ছে আমাদের লাইফ অফ দ্য প্রজেক্ট, কতটা লাইফ। টি হচ্ছে আমাদের সিম্পলি পিরিয়ড, এন্ড সেই পিরিয়ডে কতটা কস্ট লাগছে সেটা হচ্ছে আমার সিটি। এটি হচ্ছে সিম্পলি আমাদের লাইফ সাইকেল হিসেবে। এখানে এখানে ওইটাকে চার্টের মাধ্যমে বোঝানো আছে, তোমরা এখানে দেখে নিবে। ঠিক আছে, আর এটা ইম্পর্টেন্স এলসিসি আমার কেন করা দরকার, এই ক্ষেত্রে আমরা লোয়েস্ট ইনিশিয়াল কস্ট, মানে যে ধরো কোনো একটা প্রজেক্ট করতে আমার ইনিশিয়ালি ইনস্টলমেন্টে কম খরচা হয়েছে, কম খরচা ইনিশিয়ালি হয়েছে মানে তার পুরো লাইফ সাইকেলের সাথে কম খরচা হবে এরকম না, দেখা গেলো একই মাঝখানে মিডল স্টেজে মেনটেন্স অনেক খরচা হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি আমার লাইফ টাইম খরচা সবসময় দেখতে হয় যে এই টোটালি আমার কত খরচা হতে পারে, সেই জিনিসটা আমার সবসময় মাথায় রাখতে হবে। তো লং টার্ম অপারেশন এই ক্ষেত্রে আমার ক্যালকুলেট করতে আমার লাইফ সাইকেল কস্ট কিন্তু আমার দেখতেই হবে। এলসিসির ক্ষেত্রে আমরা একটা বেটার ডিজাইনিং ডিসিশন কিন্তু আমরা নিতে পারি, যে লাইফ টাইমের আমার পুরো বিষয়টা আমাকে ভাবতে হবে। ঠিক আছে, তো এইখানেই আমার কস্টের পুরো ধান্দাবাজি কিন্তু কমপ্লিট। ঠিক আছে, এখন আমরা যাবো হচ্ছে আমাদের কস্ট এস্টিমেশনের দিকে। কস্ট এস্টিমেশন বলতে কি বুঝি? কস্ট এস্টিমেশন বলতে আমরা বুঝি কস্ট এস্টিমেটিং ইজ আ প্রসেস অফ ফোরকাস্টিং দ্য ফিউচার কস্ট অফ দ্য প্রজেক্ট। কি কি কস্ট হতে পারে সেটা বুঝলাম, বাট কস্টটা আমি প্রেডিক্ট করবো ফিউচারে আমার এত কস্ট লাগতে পারে, সেই প্রেডিকশনটা নেওয়াটাকে বলবো আমরা এস্টিমেশন। এই অ্যাকুরেট এস্টিমেশন আমি যদি করতে পারি, সেটা আমার ইকোনমিক অ্যানালাইসিস জন্য খুবই সুন্দর ফাউন্ডেশন খাড়া করে। বাট কস্ট এস্টিমেশনের কিছু ডিফিকাল্টিস আছে, চ্যালেঞ্জেস আছে। যেমন হচ্ছে আমি এস্টিমেশন করার জন্য আমার ডাটা লাগবে, দেখা গেলো এটা ওয়ান কাইন্ড অফ প্রজেক্ট, এরকম কোনো প্রজেক্ট ফিউচার হিস্টোরিতে হয়নি, তো তার ডাটাই নেই, তো ডাটা ধরে এস্টিমেট কেমন করে করবো আমি? নেক্সট টাইম এন্ড এফোর্ট রিকোয়ার্ড, মানে এস্টিমেট করার জন্য আমার টাইম এন্ড এফোর্ট দিতে হবে এস্টিমেশন করার জন্য, তার পেছনে একটা আর এন ডি করতে হবে আমাকে। নেক্সট হচ্ছে যে আমার এস্টিমেট করবে
বা এস্টিমেটর যাকে বলে, স্টার এক্সপার্টাইজ হতে হবে। সে যদি ভুলভাল ডিসিশন নেয় তাহলে আমার ভুলভাল এস্টিমেশন হবে, তাহলে ভুলভাল কাজ, আলটিমেটলি ভুলভাল কাজ হয়ে যাবে। দেন হচ্ছে আমাদের টেকনোলজি চেঞ্জেস হচ্ছে র্যাপিডলি, আমাদের বর্তমানে টেকনোলজি চেঞ্জ হচ্ছে। এক সময় এআই ছিল না, বর্তমানে এআই এসে গেছে, এআই আরো এরপর ডেভেলপ হয়ে যাবে। তো এইভাবে তার হিস্টোরিক্যাল যে ডাটা আমার কাছে চলে আসে, যেখানে ওল্ড ডাটা, যেখানে কোনো এইসব ইনভলভমেন্ট ছিল না আমার মডার্ন টেকনোলজি, তো সেই সময় কস্ট কত লাগছে সেটা কিন্তু আমার মডার্ন টেকনোলজিতে কস্ট কত লাগবে সেটাকে ডিফাইন করতে পারবে না। সরি। নেক্সট হলো কমপ্লেক্সিটি। মাল্টি কম্পোনেন্ট সিস্টেম যখন বানাতে হবে সেখানে কমপ্লেক্সিটি চলে আসবে। কমপ্লেক্সিটির ক্ষেত্রে আমার কস্টটা উল্টাপাল্টা হয়ে যেতে পারে, ইন অ্যাক্টিং ইন্টারাক্টিং কস্ট এসে যেতে পারে। দেন আনসার্টেনিটি, দেখা গেলো বর্তমানে আমি যেভাবে প্ল্যান করলাম, ফিউচারে আমার ইনফ্লেশন হয়ে গেল, প্রাইস হাইক হয়ে গেল, লেবার চার্জ বেড়ে গেল, কিছু একটা আনকন্ডিশন কিছু ঘটে গেল, সেই ক্ষেত্রে কিন্তু আমার আনসার্টেনিটি বলবো, সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। তো এইসব বিষয় কিন্তু আমাদের চ্যালেঞ্জেস আমাদের রাখতে লাগে, যেটা আমাদের কস্ট এস্টিমেশন কাজে লাগবে। এবার কস্ট এস্টিমেশন কত রকম হয়? কস্ট এস্টিমেশন জায়গায় তিন রকম হয়। একটা হচ্ছে রাফ বা ইন অর্ডার অফ ম্যাগনিটিউড, যেখানে নেই সেক্ষেত্রে অ্যাকুরেসি একটু কম হয়, বাট এই ক্ষেত্রে ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারি। একটা সেমি ডিটেল, যেক্ষেত্রে আমরা বাজেট ডিসাইড করি, সেটা হচ্ছে মোটামুটি 15 থেকে 30% অ্যাকুরেসি থাকে। এই ক্ষেত্রে বাজেট তৈরি করার জন্য বা বাজেট অ্যাপ্রুভ করার জন্য ঠিক আছে। আর ডিটেল বা ডেফিনেটিভ এস্টিমেশন করতে হয়, যে ক্ষেত্রে আমরা ফাইনাল ডিসিশন নিব, যেটা বানাতে হবে কি বানাতে হবে না, সেই ক্ষেত্রে আমার অ্যাকুরেসি অনেক হাই লাগবে। ঠিক আছে। নেক্সট হচ্ছে এস্টিমেটিং মডেল। আমরা কিভাবে এস্টিমেশনটা করতে পারি। এস্টিমেটিং মডেল হচ্ছে আমার অনেক রকম হয়। একটা হচ্ছে পার ইউনিট মডেল। পার ইউনিট মডেল বা ইউনিট টেকনিক বলে হচ্ছে সিম্পলি এটা সব থেকে সিম্পল এস্টিমেটিং টেকনিক, যেখানে আমি সেই কস্ট পার ইউনিট আর নাম্বার অফ ইউনিট গুণ করে আমার টোটাল কস্ট বলে দেবো। তো এই টোটাল কস্ট এইভাবে কালেক্ট করা হয়। এই টোটাল কস্টের উপর ডিপেন্ড করেই আমরা আমাদের পার ইউনিট মডেল ডিসকাস করবো। তো এই ক্ষেত্রে ধরো একটা কোম্পানিতে 500টা তৈরি করা হচ্ছে, প্রত্যেকটা তৈরি করতে 12 করে লাগে, তাহলে 12 × 500 6,000 টাকা লাগবে। তো এরকম আমরা অ্যাজাম্পশন নিয়ে নিচ্ছি। ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা কি ইগনোর করছি? আমরা ইকোনমিক স্কেলেবিলিটি ইগনোর করছি, যে যত বেশি প্রোডাকশন করতে যাব আমার কম খরচা হবে, সেই কনসেপ্টটা কিন্তু আমরা এখানে আনছি না। আমরা লিনিয়ার রিলেশন রাখছি। ঠিক আছে, এই ব্যাপার। নেক্সট হলো সেগমেন্টিং মডেল বা ডিসএগ্রিগেশন। এই ক্ষেত্রে কি করছি, আমরা পুরো কস্টটাকে কি করছি, এস্টিমেশন যেটা কস্ট করব সেটাকে আমরা আলাদা আলাদা সেগমেন্ট ভাগ করছি। এই সেগমেন্টে কত হচ্ছে, এই সেগমেন্টে কত হচ্ছে, এই সেগমেন্টে কত হচ্ছে, সে আলাদা আলাদা করে ভাগ করে আমরা ভাগ করছি। যেমন একটা বিল্ডিং বানাইতে, ধরো বিল্ডিং এর ফাউন্ডেশনে আমার 50,000 টাকা খরচা হচ্ছে, স্ট্রাকচারে আমার 1,20,000 টাকা খরচা হচ্ছে, তারপর ইলেকট্রিক্যাল ইনস্টলেশন করার জন্য 30,000 টাকা খরচা হচ্ছে, পাম্বলিং করার জন্য আমার 25,000 টাকা খরচা হচ্ছে। তাহলে আলটিমেটলি টোটাল কত হবে, সে টোটাল একটা হবে। এটাই হচ্ছে আমার সিম্পলি আলাদা ভাগ করে টোটাল করো। তো এইটা একটা প্রসেস হতে পারে। আরেকটা হতে পারে কস্ট ইন্ডেক্স বা আপডেট দ্য হিস্টোরিক্যাল কস্ট। ধর হিস্টোরিতে কোনো একটা কস্ট দেওয়া আছে, যে এরকম টাইপের প্রজেক্ট করতে গেলে আমার এতটা কস্ট হতে পারে, তাই এখন বর্তমানে রেসপেক্টে আমি ক্যালকুলেশন করবো, তাহলে ওই কস্ট আমাকে আপডেট করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয়। C2 মানে মডার্ন যেটা কস্ট হবে, হিস্টোরিক্যাল কস্ট ধরো C1, তার সাথে ইন্ডেক্স I2 আর I2। ইন্ডেক্স মানে হচ্ছে প্রাইজিং, এখন প্রাইজিং কত আছে আর ভবিষ্যতে প্রাইজিং কত হবে, সেই দুটো মিলে আমরা কি আমরা কস্টটা ডিফাইন করছি। তো এটা একটা হয় আপডেটিং হিস্টোরিক্যাল কস্ট। এটা সম্পর্কে আমরা ফিউচারে পড়বো। ঠিক আছে, ফিউচারে আমরা যখন কস্ট ফ্লো এইসব দেখবো, সেখানেও কিন্তু এ প্রেজেন্ট রোড অ্যানালাইসিস এইসবে কিন্তু আমার এই ফর্মুলাটাও কাজে লাগবে, তখন আমরা ভালো করে পড়বো জিনিসটা। নেক্সট হলো পাওয়ার সাইজিং মডেল বা ইকোনমিক স্কেল। এই পাওয়ার সাইজিং মডেল বলে কি, এই ক্ষেত্রে বলে যে কস্ট ডাজ নট স্কেল লিনিয়ারলি উইথ ক্যাপাসিটি। লিনিয়ারলি ইনক্রিজ করে না, যত আমি প্রোডাকশন বাড়াচ্ছি কস্ট আমার আস্তে আস্তে কমছে, এরকম এরকম একটা রিলেশন হচ্ছে, লিনিয়ারলি হচ্ছে না। তো সেই ক্ষেত্রে এরকম একটা আমার ইকুয়েশন ফলো করবে, সেক্ষেত্রে এক্স হবে হচ্ছে আমার পাওয়ার সাইজিং কম্পোনেন্ট, এটা মুখস্থ করতে হবে। ঠিক আছে। এবার এক্স এর ভ্যালু যেটা আছে, সেটা যদি লেস দেন 1 হয়, সে ইকোনমিক্যালি স্কেল হবে। মানে যত বেশি আমি প্রোডাকশন করব, তত আমার পার পার পিসের দাম কমবে। এবার লিনিয়ার রিলেশন কখন হবে, যখন x = 1 হবে। দ্যাট মিনস x = 1 যদি হয়, তাহলে SB/SI থাকবে। তাহলে এই ইকুয়েশনের সাথে কিরকম দেখতে হবে, ডাইরেক্টলি দেখতে এরকম হবে না, ডাইরেক্ট পার ইউনিট মডেলও দেখতে হবে। এই জন্য লিনিয়ার রিলেশন এখানে বলা হচ্ছে। নেক্সট যদি এখানে x > 1 হয়, সেই ক্ষেত্রে ডিস ইকোনমিক্স স্কেল দেখা যায়। ডিস ইকোনমিক স্কেল মানে হচ্ছে যত প্রোডাকশন বাড়াবো, আরো বেশি আরো বেশি খরচা হয়ে যাবে। ঠিক আছে, লিনিয়ারও হচ্ছে না, তার থেকে ওই সমস্যা। তো এই প্রসেসে কোনোদিন ফলো করা যাবে না। এটা হলো প্রথম কথা। ঠিক আছে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, তোমরা দেখতে পারো। নেক্সট আমি এটা ইম্পর্টেন্ট না, এগুলো আলোচনা করবো না। ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। নেক্সট হলো লার্নিং কার্ভ বা ইমপ্রুভমেন্ট কার্ভ বলতে কি বুঝি। লার্নিং কার্ভ হচ্ছে অলসো কল দ্য এক্সপিরিয়েন্স কার্ভ বা ইমপ্রুভমেন্ট কার্ভ, ক্যাপচার দ্য empirical observation that as the accumulative
quantity unit produced in doubles. The time and the hence per unit decrease by a constant percentage. এই ক্ষেত্রে আমরা প্রোডাক্টটা কিভাবে ডেভেলপ হচ্ছে, কিভাবে প্রোডাক্ট এক্সপিরিয়েন্স বা ইমপ্রুভমেন্ট হচ্ছে, ওভাবে এম্পিরিক্যাল অবজারভেশন কি হচ্ছে, সেটাকে আমরা কার্ভের মধ্যে দেখাচ্ছি। সেই কার্ভে কি হচ্ছে, আমাদের কি কিউমুলেটিভ যে কোয়ান্টিটি ছিল সেটা ডাবল ডাবল হচ্ছে, টাইম আমরা পার ইউনিট ডিক্রিজ করছে, সেই জিনিসগুলো আগে দেখতে হবে। তো ম্যাথামেটিক্যাল ফর্মুলা কি হবে, ফর্মুলেশন কি হবে, টিএন ইকুয়াল টু টি ওয়ান ইন্টু এন ইন্টু দি পাওয়ার বি। টিএন হচ্ছে আমাদের টাইম টাইম প্রডিউস nth ইউনিট, তার nth নাম্বার ইউনিট প্রডিউস করতে যে টাইমটা লাগছে, তারপরে প্রথম ইউনিট প্রিন্ট করতে যে টাইমটা লাগছে তাকে টি ওয়ান বলছি। তাহলে তাহলে এন এন হচ্ছে আমার কতগুলো ইউনিট আমি প্রিন্ট করছি সেটা, আর বি হচ্ছে সিম্পলি আমাদের লগ পি বাই টু। লগ পি, এখন পিটা কি জিনিস, পিটা হচ্ছে আমাদের লার্নিং ক্লাবের সোর্স, যে ক্লাবটা পাচ্ছি সেই ক্লাবের যে স্লোপ হবে, সেই স্লোপটাকে আমরা বলছি পি। ঠিক আছে, এবার ধরো এখানে একটা ইন্টারপ্রিটেশন বলা হচ্ছে, এবার সিম্পল ইন্টারপ্রিটেশন, যে 80% লার্নিং কার্ভ যদি থাকে সেই ক্ষেত্রে টাইম প্রোডাকশন ডাবলস হবে। তাহলে ইউনিট টাইম যেটা আছে সেটা ড্রপ করবে 80% প্রিভিয়াস ভ্যালু থেকে। তাহলে প্রিভিয়াস ভ্যালু থেকে 80% আমার ড্রপ করবে, মানে আগে যে যেটা 80% কার, মানে আগে যে প্রোডাক্টটা করতে ধরো লাগতো সেই টাইমটা এখন কি হবে, টাইমটা 80% ড্রপ করে যাবে। এই হলো ব্যাপার। এখানে ডেরিভেশন করা আছে, তোমার দেখবে কি ডেরিভেশন করা আছে। এবার এখানে একটা এক্সাম্পল আছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, যে একটা ম্যানুফ্যাকচার প্রোডাক্ট ফার্স্ট ইউনিট 100 প্রোডাক্ট ইন 100 আওয়ার, প্রথম প্রোডাক্ট তৈরি করতে 100 ঘন্টা লাগছে, মানে 100 ঘন্টা লাগছে। এবার 100% সরি 80% লার্নিং কার্ভ আছে, 80% লার্নিং কার্ভ আছে, তার মানে আমার স্লোপ কত হচ্ছে, 80% লার্নিং কার্ভে স্লোপ হচ্ছে সিম্পলি পি ইকুয়াল টু 0.8। ঠিক আছে, এটা হলো স্লোপ হবে, কার্ভের স্লোপ। এবার কার্ভের স্লোপ যদি 0.8 হয়, তাহলে বার করতে হবে ফোর্থ অ্যান্ড এইথ ইউনিটে কত হবে। তারপর আমার ইকুয়েশন কি হয়, প্রথমে পি থেকে আমাকে বি বার করতে হবে। বি হচ্ছে সিম্পলি লগ পি বাই লগ টু, দ্যাট ইজ সিম্পলি মাইনাস 0.3291, এটা হচ্ছে। এবার ফোর্থ ইউনিটের জন্য কি হবে, টি ফোর ইকাল টু টি ওয়ান ইন্টু আওয়ার যেটা এন টু দি পাওয়ার বি। তাহলে এখানে টি ওয়ান কি, টি ওয়ান হচ্ছে 100, এন কি আমার 4, কারণ হচ্ছে আমি ফোর্থ ইউনিটের জন্য বার করছি। দেন বি কত, বি হচ্ছে আমার মাইনাস 0.321, তাহলে এক্ষেত্রে আমার 64 ঘন্টা। তাহলে ফোর্থ ইউনিট টাইম লাগবে আমার 64 ঘন্টা। সিমিলারলি এইথ ইউনিট বার করার জন্য আমার লাগবে 51.2 ঘন্টা। এরকম ভাবে পাবো। তাহলে আমার এই ক্ষেত্রে তুমি একটা জিনিস লক্ষ্য করতে পারবে, যে দুই ক্ষেত্রেই কিন্তু আমার একটা যেটা ফলো হচ্ছে সেটা হচ্ছে আমার ডাবলিং রিডিউসেস টাইম বাই 20%। আমার ডাবলিং টাইম যেটা আছে সেটাকে আমরা 20% রিডিউস করেছি, কারণ আমার স্কেলিং লার্নিং স্কেল ছিল 80%। ঠিক আছে, এইভাবে আবার লার্নিং কার্ভ যেটা আছে, তো এই হলো দেখো লার্নিং কার্ভ এখানে দেওয়া আছে এক্সাম্পল। ঠিক আছে, এবার ফ্যাক্টর কজিং দ্য লার্নিং কার্ভের এফেক্টটা কেন আসে, কোন কোন ফ্যাক্টরের জন্য, ওয়ার্কার প্রফিসিয়েন্সি, ইমপ্রুভ ওয়ার্ক মেথড, বেটার টুলিং, বেটার শিডিউলিং, প্রোডাক্ট রিডিজাইন, ইকোনমি স্কেল কন্ডিশনস, এইসব নেওয়ার জন্য আমার এই লার্নিং কার্ভে এফেক্টটা দেখা যায়। নেক্সট লার্নিং কার্ভে অ্যাপ্লিকেশন কি কি রয়েছে, লাইক লার্নিং ক্লাস আমরা আমাদের কন্ট্রাক্ট বাইন্ডিং এর জন্য ইউজ করতে পারি, এস্টিমেট কস্ট প্রোডাকশন করার জন্য, প্রোডিউসার প্ল্যানিং শিডিউলিং করার জন্য। ঠিক আছে, ডিফেন্স এরোস্পেসে আমরা প্রকিউরমেন্ট করার জন্য ইউজ করতে পারি। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট হলো বেনিফিটস ইন কস্ট এস্টিমেশন। কস্ট এস্টিমেশন কেন করা উচিত, কস্ট এস্টিমেশন করা উচিত কারণ এই ক্ষেত্রে আমার ডাইরেক্ট বেনিফিট কি হচ্ছে, কস্ট রেভিনিউ জেনারেট হচ্ছে, মানে কি কতটা রেভিনিউ জেনারেট হচ্ছে সেটা আমি ক্যালকুলেট করতে পারবো, কতটা কস্ট আমি সেভ করতে হবে সেটা আমি ক্যালকুলেট করতে পারবো, প্রোডাক্টিভিটি কিভাবে ইনক্রিজ হবে সেটা আমি এই কস্ট এস্টিমেশন করার পরে বুঝতে পারবো। তো ইনডাইরেক্টলি আমার কি কি বেনিফিট হবে, আমার সিমুলেশন লোকাল ইকোনমিতে কি এফেক্ট করবে এটা, সেটা আমি বুঝতে পারবো। এমপ্লয়মেন্ট কতটা ক্রিয়েট হবে সেটা আমি বুঝতে পারবো। এইসব আমরা ইনডাইরেক্ট বেনিফিট আছে। এছাড়া তারপরে ইন্টেজিবল বেনিফিটস কি আছে, আমার বেনিফিট 3 রকমের হয়, ডাইরেক্ট, ইনডাইরেক্ট আর ইন্টেজিবল, এটা আমরা পরেও করবো। ইন্টেজিবল বেনিফিট কি হবে এই কস্ট এস্টিমেশনের, ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ, মানুষের কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ হবে, এনভায়রনমেন্টাল ইনভলভমেন্ট হবে, সেফটি ইনভেস্টমেন্ট হবে, এই সব কিছু আমাদের এই কিন্তু বেনিফিট থেকে আসবে। বেনিফিট অফ কস্ট এস্টিমেশনের বেনিফিট থেকে আসবে। নেক্সট হচ্ছে বেনিফিট কস্ট রেশিও, বেনিফিট আর কস্টের রেশিও এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। বেনিফিট কস্ট রেশিও এখানে কি হয়, সিম্পলি প্রেজেন্ট ওর্থ অফ দ্য বেনিফিট অ্যান্ড প্রেজেন্ট ওর্থ অফ কস্ট, সেটার যে রেশিও তাকে আমরা বলছি। নাও প্রেজেন্ট ওর্থ কি বল, মানে কারেন্টলি আমার বেনিফিট কতটা হচ্ছে, কারেন্টলি আমার কস্ট কতটা লাগছে সেটাই। ঠিক আছে, এবার এই বেনিফিট কস্ট রেশিও যদি আমার গ্রেটার দেন ইকাল টু 1 হয় তাহলে ইকোনমিক্যালি জাস্টিফাইড প্রজেক্ট। বেনিফিট কস্ট রেশিও যদি আমার 1-এর থেকে কম হয় সেক্ষেত্রে ইকোনমিক্যালি নট জাস্টিফাইড প্রজেক্ট।
ঠিক আছে। নেট নেট বেনিফিট কি হয়, নেট বেনিফিট টোটাল যে বেনিফিট হচ্ছে তার থেকে কস্টটা বাদ দিয়ে দাও, সেটা আমার নেট বেনিফিট হবে। তো এখানেই হচ্ছে আমাদের মডিউল নাম্বার 1 কমপ্লিট হলো, উইথ দ্য চ্যাপ্টার নাম্বার 2 কমপ্লিট হতো। নেক্সট ভিডিওতে আমরা ডাইরেক্টলি স্টার্ট করব আমাদের মডিউল নাম্বার 2, এবং মডিউল নাম্বার 2 চ্যাপ্টার নাম্বার 3, দ্যাট ইজ ক্যাশ ফ্লো সম্পর্কে পড়বো। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।